প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু। কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো? ইনশাআল্লাহ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি একটু পড়ে শোনাই। প্রথম আলো, অর্থনীতির গতি মন্থর, বিনিয়োগ 10 বছরের মধ্যে সর্বনিম্ন। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ, বিচার কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার। দৈনিক যুগান্তর, কর অব্যাহতিতে লাগাম, আজ বিটিভির মাধ্যমে বাজেট পেশ অর্থ উপদেষ্টার। ঢাকাকে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করুন, চীনের বিনিয়োগকারীদের প্রধান উপদেষ্টা। কালের কণ্ঠের শিরোনাম, অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ হাসিনার বিরুদ্ধে। বিশেষ লেখা, ডক্টর মোহাম্মদ ইউনূস কি নিরপেক্ষতা হারাচ্ছেন? দৈনিক সমকাল, মূল্যস্ফীতি কমানো, রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ, শেখ হাসিনার বিচার শুরু পরোয়ানা। দৈনিক ইত্তেফাক, অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এবার ছোট বাজেট হচ্ছে, আজ গণমাধ্যমে বাজেট ঘোষণা। দেশ পরিবর্তনের দ্বারপ্রান্তে, 10 মাসের সংস্কারের সুফল দেখছি, প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, জনপ্রত্যাশার চাপের বাজেট, সরাসরি সম্প্রচার করে শুরু হাসিনার আনুষ্ঠানিক বিচার। মানব জমিন, হাসিনার বিচার শুরু, রংপুরে জাপা ও এনসিপি মুখোমুখি। খবরের কাগজ, চ্যালেঞ্জ বাস্তবতার বাজেট আজ, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলুন, চীনা ব্যবসায়ীদের ডক্টর ইউনূস। আমার দেশ, হাসিনার বিচার শুরু, নিবন্ধন ফেরত পেল জামায়াত, শুকরিয়া আদায় আমিরের। কালবেলা শিরোনাম, মাঝপথে বন্ধ 7,000 কোটির 6 প্রকল্প, জামাতের নিবন্ধনের পথ খুললেও সংশয় কাটেনি প্রতীকে। দেশ রূপান্তর, বিলাসীন চমকহীন বাজেট আজ, হাসিনার বিরুদ্ধে অভিযোগ আমলে। ঢাকার হাট ব্যবস্থাপনায় হজ ও বরলা, কোরবানির পশুর হাট। দৈনিক জনকণ্ঠ, বিনিয়োগ কর্মসংস্থানে অগ্রাধিকার, স্বস্তির বাজেট পেশ আজ। ইনকেলাব, হাসিনার বর্বরতার বিচার, বাংলাদেশ চীন সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা, ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোকিত বাংলাদেশ, রাজস্ব আহরণে সর্বোচ্চ জোর, রূপালী বাংলাদেশ, সংস্কারের স্বপ্ন নিয়ে উন্নয়নে প্রাধান্য, জীবনযাত্রা সহজ করার কৌশল। জীবনযাত্রা সহজ করার কৌশল বলা হচ্ছে কোনো পত্রিকার বাজেটে, আবার কোনো কোনো পত্রিকায় লেখা হয়েছে বাজেট মধ্যবিত্তের জন্য কঠিন হবে। তো বাজেট আলোচনা একটু আসি প্রথমেই, যে অন্তর্বর্তী সরকারের বাজেট পেশ, অর্থ উপদেষ্টা বাজেট পেশ করবেন, বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। অর্থনৈতিক গতিমন্তর, বিনিয়োগ 10 বছরের মধ্যে সর্বনিম্ন, মধ্যবিত্তের উপর চাপ বাড়বে। আবার বলা হচ্ছে কথা যে রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে বিনিয়োগ আসবে না, কালের কণ্ঠের শিরোনাম। সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয়? আজকে আসলে আমরা এমন একটা সময়, আজকে বাজেট ঘোষণা করা হচ্ছে, তার আগে বলে নেওয়া ভালো যে আমাদের যে এই অস্থিতিশীল অবস্থা, এটা কিন্তু অনেক দিন ধরেই চলেছে এবং কাগজগুলোতে লিখেছে গত 10 বছর ধরে অর্থনৈতিক খাতে একটা মন্দার ভাব আসছে। এরই প্রেক্ষিতে এই বাজেটটা আজকে পেশ করা হবে। এখন আপনারা তো জানেন, আপনি লক্ষ্য করে থাকবেন যে গত 9-10 মাসেতে কোনো রকমভাবেই বৈদেশিক ওইভাবে বিনিয়োগ হয়নি। আমরা বিরাট বড় বড় অনুষ্ঠান করেছি কিন্তু বিনিয়োগ হয়নি, এবং বিনিয়োগ সামিটও হলো, তো বিরাট সামিট হয়েছে এবং অনেক প্রত্যাশার কথা বলা হয়েছে, অনেক প্রত্যাশা, কিন্তু সেই প্রত্যাশা কিছুই হয়নি, কোনো এতটুকু হয়নি। আমার কাছে মনে হয় যে টাকাগুলো খরচ হয়েছে সেটাই আমাদের এক্সচেকার থেকে চলে গেছে, আর কিছুই হয়নি। কারণ হচ্ছে কি যে আপনি যতই কথা বলুন না কেন, যে একটা অস্থিতিশীল যদি অবস্থা থাকে দেশের মধ্যে, ইন্টারিম গভর্নমেন্ট,
সেই গভর্নমেন্টের সময় আমি এর আগে আপনাকে বলেছি যে কেউ বিনিয়োগ করতে চায় না, রাইট। কারণ এটা তো আর আপনার কাছে 10, 50, 100 টাকার ব্যাপার না, কোটি কোটি টাকার ব্যাপার। এবং এটার মধ্যে আপনি বিনিয়োগ করবেন, বিনিয়োগ করার পরে আপনি একটা নতুন শর্ত অনুযায়ী বিনিয়োগের কথা বলবেন, সহজ শর্ত সব কিছু বলবেন, পরবর্তী সরকার এসে যে সেগুলো মানবে, তা সেখানে যদি কোনো বাধা সৃষ্টি হয়, এই জন্যই সকলেই চায় যে একটি স্থিতিশীল সরকার আসবে, অ্যাটলিস্ট 5 বছরের জন্য যেই সরকারটা আসবে তার সাথে তার যে রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলো আছে তার সাথে সমস্ত কিছু চিন্তা ভাবনা করে সে বিনিয়োগ করে। এটা হচ্ছে ব্যবসায়ীদের কি বলে, এটা বৈশিষ্ট্য। ব্যবসায়ী এটা করবে, ব্যবসা যারা করবে তারা তো তারা চিন্তাই করবে। তারা সবসময় তারা আপনাকে তারা তার দান ছত্র খুলে বসে, তারা ব্যবসা করার জন্য বসেছে, তারা ব্যবসা করবে। এখন এই প্রেক্ষিতে আমাদের এই বাজেটটি যেটা আজকে ঘোষণা করা হচ্ছে কিভাবে হবে, সালাউদ্দিন সাহেব, আমি দেখেছি এর আগে সালাউদ্দিন সাহেব যখন গভর্নর বাংলাদেশ ব্যাংক ছিলেন, উনি একজন বিশিষ্ট ইকোনমিস্ট, উনি এর আগে সমস্ত বাজেটগুলোতে উনি সমালোচনা করেছেন, অবশ্যই এই গঠনমূলক সমালোচনা করেছেন। এখন এই বাজেটও সমালোচনা হতেই হবে, কারণ এটা অনেক ছোট্ট বাজেট যেটা বলছে। আর তারপরে যেমন ধরুন যে লক্ষ্যমাত্রা যেগুলো আছে 7,90,000 কোটি টাকা, এবং লক্ষ্যমাত্রা আছে, আপনি যেমন কর আদায় করবেন, তাই না? এখন করের অবস্থা কি হয়েছে আমরা এখনো জানি না, যে কি বাড়ানো হয়েছে না কি করা হচ্ছে। তারপরে এনবিআর এর যেই গন্ডগোলটা এখন চলছে, যে দুটো উইং আলাদা, একটা নীতি উইং, একটা হচ্ছে রাজস্ব আদায় উইং, এটা নিয়ে আপনি জানেন যে গন্ডগোল চলছে এবং তারা কর্মবিরতি পালন করছে, একটা অস্থিরতা যাচ্ছে। এখন এই অস্থিরতার মাঝখান দিয়ে কর আদায় কতটুকু সার্থক হবে বা কতটুকু হবে জানি না। তো গভর্নমেন্টের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ এই বাজেটটা। সার্বিকভাবে আমরা নিশ্চয়ই সাফল্য কামনা করব, যাতে এই বাজেটের সুফল ঘরে ঘরে যায়, কিন্তু মধ্যবিত্তের উপরে। হ্যাঁ, আপনি জানেন যে যেটা আমি আপনাকে পড়ে শুনিয়েছিলাম, যে প্রথম আলোতে যে শিরোনামটা হয়েছে, যে মধ্যবিত্তের, এবং বিগত কত বছর, বিগত 10 মাসেই ধরেন না কেন, যে প্রচুর ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, প্রায় 60,000 কর্মী চাকরি হারিয়েছেন। তো এরা তো সমাজের বোঝা, তাই না? এই সমস্ত বিভিন্ন আঙ্গিক যদি আপনি চিন্তা করেন, তাতে তো মনে হয় যে বাজেটটা অনেক ধন্যবাদ। আজকে দুটি পত্রিকার শিরোনাম যদি আপনাকে একটু পড়ে শোনাই। আমরা তো মাননীয় প্রধান উপদেষ্টার উপর আশা করি আছি। একটি পত্রিকার শিরোনাম, উনি প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, দেশ পরিবর্তনের দ্বার প্রান্তে, 10 মাসে সংস্কারের সুফল দেখছি, তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, সুফল দেখছি। আরেকটি পত্রিকার শিরোনাম, ডক্টর মোহাম্মদ ইউনূস কি নিরপেক্ষতা হারাচ্ছেন? আজকে আপনার সাথে এই অনুষ্ঠানে আসার আগে আমি কালকে একটু চিন্তা করছিলাম কি বলা যাবে ইউনূস সাহেব সম্বন্ধে। ইউনূস সাহেব কিন্তু মানে একজন সত্যিকার অর্থে অত্যন্ত ভালো মানুষ, নোবেল লরেট, তার যত কর্মকাণ্ড, গরিবদের জন্য যত কিছু আমরা বলেছি, উনি এমন একটা পর্যায়ের মানুষ, সেই পর্যায়ের মানুষকে নিয়ে এইভাবে লেখালেখি হবে আমরা কল্পনাও করি নাই। এইটি তো প্রথম কেয়ারটেকার গভর্নমেন্ট না, এর আগে কেয়ারটেকার গভর্নমেন্ট অনেক ছিল। শাহাবুদ্দিন সাহেব ছিলেন, হাবিবুর রহমান সাহেব ছিলেন, লতিফুর রহমান সাহেব ছিলেন, 3 মাসের জন্য ছিলেন। তারপরে লতিফুর রহমান সাহেবের পরে মঈনুদ্দিন সাহেব, যে আর্মি চিফের যে ছিলেন, ফখরুদ্দিন সাহেব ছিলেন। এই সমস্ত সরকারকে নিয়ে কিন্তু কোনো সমালোচিত হয়নি, সমালোচনা করা হয়নি। সরকারের সমালোচনা হয়েছে, কিন্তু ব্যক্তিকে সমালোচনা করা আমি দেখিনি। কিন্তু এনাকে নিয়ে যে সেই সমালোচনাগুলো চলছে, নিরপেক্ষ কি নিরপেক্ষ না, উনি ঠিকমতো কাজ করতে পারছেন কি পাচ্ছেন না, ওনার এত বিদেশ সফর নিয়েও সমালোচনা হচ্ছে। তো এইগুলো কিন্তু অনভিপ্রেত, এগুলো আমরা আশা করিনি। আমরা ওনাকে একটা উঁচু জায়গায় দেখতে চেয়েছি। উনি এসে আমাদের দেশটাকে গুছিয়ে দেবেন, একটা নির্বাচনমুখী আবহ তৈরি করবেন, সেখানে সকলে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন করবে। এবং উনি কিন্তু বলেছেন একটা কথা, এটা অত্যন্ত আশাবাদী কথা, উনি বলেছেন যে সর্বকালের শ্রেষ্ঠ নির্বাচন উনি দেবেন। কিন্তু আনুষঙ্গিক যে কাজগুলো দেখছি সেই নির্বাচন হওয়ার জন্য এটার সাথে সেটা কিন্তু যাচ্ছে না। আজকেও বোধহয় সম্ভবত উনি বিরোধী দলের সাথে বসবেন, আজকে বিএনপির সাথে বসবেন, অন্যান্য দলের সাথেও বসবেন। দেখা যাক সেখানে কি হয়। মানে বিশ্বাসটা এমন একটা জিনিস,
এটা একটা হালকা একটা চিরের মতো ব্যাপার, একবারও বিশ্বাস ঢুকলে যেমন কাঁচ জোড়া লাগে না, ঠিক এরকম ধরনের একটা ব্যাপার হয়েছে। মানবতা বিরোধী অপরাধ হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ, হাসিনার বিচার শুরু। এই প্রথম একটি বিচার কার্যক্রম, সেটা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার হলো। হ্যাঁ, কালকে যখন এই অনুষ্ঠানটা যখন হচ্ছিল তখন আমি প্রেস ক্লাবে ছিলাম, আমি দেখেছি তাজুল ইসলাম সাহেব যিনি এটা পড়ছিলেন, 5টি অভিযোগ এসছে। মূলত আসামি 3 জন ছিল কালকের আসামি, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল আর মামুন সাহেব আইজিপি, এবং তাদের বিরুদ্ধে 5টি অভিযোগ। 5টি অভিযোগের মধ্যে আপনার হচ্ছে একটা কনস্পিরেসি করা, 14 জুলাই উনি বক্তব্য দিয়েছেন গণভবনে, যে সেটার ব্যাপারে বলা হয়েছে। তারপরে হেলিকপ্টার থেকে গোলাগুলি করা, আশুলিয়াতে মানুষ খুন করা, তারপর রোকেয়া না 5 অভিযোগ যদি আপনাকে পড়ে শোনাই আমি। গণভবনের সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরে ছাত্র আবু সাইদ হত্যার প্ররোচনা নির্দেশ, চানকারপুলে ছাত্র হত্যা, আশুলিয়া হত্যা ও লাশ পোড়ানো। তো এই অভিযোগগুলো ঢালাও অভিযোগ, এগুলো নিশ্চয়ই বিচারাধীন ব্যাপারে আমাদের বক্তব্য খুব সীমিত থাকা উচিত, আদালতের প্রতি শ্রদ্ধা রেখে। কাজে এগুলো আমরা তো কিছু বলবো না, নিশ্চয়ই বিচারিক প্রক্রিয়া আছে। এবং আপনি দেখেছেন হাজার হাজার পৃষ্ঠার কিন্তু ইয়ে হয়েছে, মানে প্রতিবেদনগুলো হয়েছে। এবং এটা যখন বিচার কার্যটা, তো আমরা যতই কিছুই বলি না, স্পিডি ট্রাইব্যুনাল যাই বলো না কেন, এই বিচার কার্য কিন্তু দীর্ঘসূত্রিতা হয়। আপনি দেখেন যে জামাতে ইসলামের যেই ভদ্র আজহারুল ইসলামের যে ওনার যে বিচারটা, সেটা আজকে প্রায় 13-14 বছর কিন্তু হয়ে গেছে। আমি জানি না এটা কতদিন হতে পারে, তবে বিচারের প্রতি সকলের আস্থা থাকা উচিত এবং বিচারটা নিরপেক্ষ হবে। এবং তাজুল ইসলাম সাহেব কিন্তু একটি কথা বলেছেন কালকে, যেটা এই বিচারটা কিন্তু শত্রু ভাবাপন্ন হিসেবে আমরা করছি না। আবার এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার কথা উঠেছে যে আপনি যখন কথায় বলবেন যে এটা শত্রু ভাবাপন্ন হিসেবে ধরা হচ্ছে না, তাহলে তো আবার মনে হয় যে না, এটা কি সেটাই করা হচ্ছে কিনা, সেটাও সামাজিক যোগাযোগ, সেটা সামাজিকে আছে। কিন্তু আমরা সামাজিক হয়তো অনেকগুলো দেখি না, সামাজিক তো যে যার বক্তব্যটা প্রকাশ করেন, এখানে আওয়ামী লীগের লোক থাকতে পারেন, তারা বিরোধী দল থাকতে পারেন। তবে আমাদের বিশ্বাস যে বিচার কার্যটা শুরু হয়েছে, সেখানে শেখ হাসিনা এবং তার সাথে যারা আছেন তারা যাতে সুবিচার পান। সুবিচার মানে এই না যে তারা যদি কোনো দোষ করে থাকেন তাকে খালাস দেবে, তা তো না। একটা ব্যাপার কিন্তু খুবই স্পষ্ট যে এই যে এতগুলো মানুষ মারা গেল, এতগুলো মানুষ আহত হলো, ঘটনা তো ঘটলো, এটার একটা তো বিচার হতেই হবে। অবশ্যই। এই কারণে আমি যে সুবিচারের কথা বলতে আমার প্রতি দর্শকরা ভুল বুঝবে না, সেটা সুবিচার মানে হচ্ছে যে বিচারটা যাতে ন্যায় ভিত্তিক হয়, এবং সেখানে যেন যারা এই কাজগুলো করেছে তারা যেন ছাড় না পায়। এর মানে এটা না যে আমি আওয়ামী লীগকে সাপোর্ট করি, তার সব কিছুই ভালো, সেই রকম সেটা ভাববার কোনো সুযোগ নেই। বিচার পদ্ধতিতে চলবে, এবং সেই বিচারে যেটা জাজেরা যে বিচারটা মানে রায়টা দেবেন, আমার মনে হয় সেই রায়টা সকলের মেনে নেওয়া উচিত হবে। আপনি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর আজকে বৈঠকের কথা তুলছিলেন। মাননীয় প্রধান উপদেষ্টা দেশের বাইরে থেকে একটি বক্তব্য দিলেন, এবং সেই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা নানা ধরনের আলোচনা শুরু হলো। এবং বিশেষ করে বিএনপিকে কেন্দ্র করে যেটা বললেন উনি, একটি দলই শুধু নির্বাচন চায়। আজকে আলোচনা হচ্ছে, কি মনে হয় বড় কি বলবে? এখানে কিন্তু আরেকটি কথা আছে, যেমন ইউনূস সাহেব বলেছেন যে একটি দলই শুধু নির্বাচন চায়, আর বিএনপি বলেছে একটি লোকই শুধু নির্বাচন চায় না। কথার পিঠে কথা। তো যাক, একটু মানে রাজনৈতিক মঞ্চে এই ধরনের কথাবার্তা হবে। আপনি গণতন্ত্রে বিশ্বাস করলে এগুলোকে শুনতে হবে, আলোচনা হোক, সমালোচনা হোক, কিন্তু একটা জায়গায় যেন আমরা আসি। হ্যাঁ, আমরা এক জায়গায় আসি। আমাদের বিশ্বাস যে এই আজকে মিটিং যেগুলো হচ্ছে, মিটিংগুলো যদি হয়, সেখানে যদি তারা একটা জায়গায় উপস্থাপন, সবচেয়ে আমার কাছে একটা জিনিস মানে লাগে, মানে আশ্চর্য লাগে, সেটা হচ্ছে যে ডিসেম্বর থেকে জুন উনি যেটা বলেছেন, ঠিক আছে, একেবারে শেষে। আচ্ছা, তো সেখানে উনি যদি একটু রোড ম্যাপটা দেন, ফেব্রুয়ারিতে না, মার্চে না, কোনো অবস্থাতেই জুনের আগে হবে, পরে হবে না, ঠিক আছে, কিন্তু কবে হবে? ওনার
আমাদের শফিকুল সাহেব উনি কিন্তু আবার বলেছেন যে জুনের পরে আর যাবেই না। হ্যাঁ, জুনের পরে কিছুতেই যাবে না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, আমাদের প্রিয় অতিথি যে কথাটি বললেন, নির্বাচনের একটি রোড ম্যাপটা তৈরি হলেই বা এটা স্পষ্ট হলেই বোধ করি একটা পরিবর্তন আসবে এবং সবার মধ্যে একটা আশাবাদ তৈরি হবে নির্বাচন নিয়ে। কিন্তু আমরা সবাই মিলে এই আলোচনাটি করতে চাই, দেশটা ভালো থাকুক। খোদা হাফেজ।